তুরকে মেনে নেন। নিষ্প্রভ অসহায় চোখে অনিকের দিকে তাকায়, মিনমিন করে বলে, তুই তো সব জানিস। অনিক এবার কিছুটা রেগে গেল, তবু শান্ত হয়ে বলল, হ্যাঁ জানি, আর তার সাথে এটাও জানি তোর এই নিঃসঙ্গ জীবনের পাশে থাকার মতো একটা নিঃস্বার্থ জীবনসঙ্গী দরকার, যে বিনা স্বার্থেই তোর পাশে থাকবে, শুধু খুশির দিনই নয়, কষ্টের দিনও থাকবে। বন্ধু হিসেবে আমি চাই তোর জীবন সব সময় আনন্দে ভরে থাকুক। আর সেই আনন্দ তখনই থাকবে যখন তুরের মতো একজন জীবনসঙ্গী তোর পাশে থাকবে। নিয়তি তুরকে তোর দ্বারে এনে দিয়েছে। তুর মেয়েটা কিন্তু আসলেই ভালো, অসাধারণ। লাইফে চান্স একবারই আসে। তুই তুরকে ডিভোর্স না দিয়ে আপন করে নে। তোর ইচ্ছে করে না তোর কাছে কেউ থাকবে, তোর নিজের একটা ফ্যামিলি হবে, তোর বাড়ির লোকেদের নিয়ে চিন্তা ও ভয় করিস না, ভালো একটা জবের চেষ্টা কর, তারপর তোকে নিয়ে আই পরিবেশ থেকে আলাদা হয়ে যা। ইচ্ছে তো সবারই হয়, তাই বলে নিজের ভালো থাকার জন্য তোরের মতো একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করব তুই বল? তা থেকে ভালো হবে তোরকে ছেড়ে দিব। যা করবি ভেবে করবি। তুই জিনিস আমার মনে হয় সেই দিন ঘটনা আফসানও তার মার প্ল্যান করে ঘটিয়েছে। অনিক আগ্রহ নিয়ে বলল, আমি আগেই ধারণা করেছিলাম এগুলো কাকতালীয় ঘটনা না, পুরোটা সাজানো। কিন্তু এত ঝামেলার মধ্যে তোকে বলিনি। কিন্তু তুই কিভাবে বুঝতে পারলি? নিষ্প্র অনেককে নেশার ঘরে আফসানের বলা সব কথা খুলে বলল। অনিক শুনে কিছুটা ভেবে বলে, মানুষ নেশার ঘরে সব সময় সত্য কথাই বলে। তুই শিওর থাক এসব কিছু ওদের প্ল্যান। আমার তো মনে হয় তুবের মাই মহিলাটাও এর সাথে জড়িত। কিন্তু ওনারা প্ল্যান করে আফসানের সাথে বিয়ে দিত, কিন্তু আমার সাথে বিয়ে হয়েছে। আমার মনে হয় এই সমস্ত ঘটনায় তৃতীয় পক্ষের হাত আছে। তুই ঠিক বলছিস। আমি বলি কি, তুই তুরকে ছেড়ে দিস না। তুই ছেড়ে দিলে আফসান মেয়েটাকে ছিঁড়ে খাবে, সাথে থাকবে তোর সৎ মা ও তুরের মা। কিন্তু আমার তো ওকে ছেড়ে দিতেই হবে, কারণ ওর পছন্দের মানুষ আছে। আমি আফসানের মাকে বলতে শুনছি তুরের কোনো প্রেমিক নাকি আফসানকে মেরে তুরের অসভ্যতামি করার জন্য। আমি ভাবছি সেই ছেলেটার হাতে নিজের দায়িত্বে তুরকে তুলে দিব। অনেক রেগে নিষ্প্রভকে পিঠে দুটো কিল বসিয়ে দিল। নিষ্প্রভ ব্যথায় কুঁকিয়ে উঠল। অনেক গজগজ করতে করতে বলল, শালা মহান শাস্তি চাও? জনদরদি তুমি, মাদার তেরেসার? সরি, আমি তো তোর আবার স্মেল। তাহলে তুমি হবে স্বামী তেরেসা। নিজেও বউকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে স্বামী তেরেসা উপাধিতে ভূষিত করা হলো। হোয়াট? নিষ্প্র চোখে মুখে কুঁচকে ফেলে চিৎকার করে বলে। অনিক নিজের কানে দুই আঙ্গুল দিয়ে বলে, এত জোরে চিল্লানি দেশ কেন? মনে হচ্ছে আমি তোর বউকে ভেগে নিয়ে যাওয়ার কথা বলছি। নিষ্প্র এবার আরো রেগে যায়। রেগে যাওয়ার ফলে তার চোখ জোড়া লালচে রং ধারণ করেছে। সে উচ্চ কণ্ঠে বলে ওঠে, এই তো সমস্যা কি বলতো? তুই সবসময় সবকিছুর মধ্যে আমার বউকে টেনে আনছিস কেন? খবরদার সবকিছুতে ওকে টেনে আনবি না। যা বাবা, এই বউ মানিস না, ছেড়ে দিবি, তাও আবার বউয়ের পছন্দের মানুষের হাতে তুলে দিয়ে নিজেকে স্বামী তৃষা খেতাব দিবি। এখন আবার আমি টানলেই দোষ। বলছি অন্য কারো হাতে তুলে যখন দিবি, তাহলে আমার হাতেই তুলে দে। বিশ্বাস কর, আমি তোর বউকে নিজের বউয়ের মতোই আদর যত্ন করব। অন্যের বউ ভেবে একটু অবহেলা করব না। অনেক ইনসেন্ট ফেস করে কথাগুলো বলতে দেরি, কিন্তু তার পিঠে তিনটা কিল পড়তে দেরি হলো না। অনেক ব্যথায় কুঁকিয়ে উঠল। এর মধ্যে নিষ্প্রভের ফোন এলো। সে ফোন ধরার আগেই বিড়বিড় করে বলল, শালা। অনেক নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, শালা না দোস্ত, সতীন বল। যদিও এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমার না হয়
ছেলে সতীন হলাম, কি বলিস? আমরাই তো। নিষ্প্রভ বিরক্তকর চোখে একবার অনিকের দিকে তাকিয়ে ফোনে কথা বলতে শুরু করে। টেইলার্স এ দেওয়া ট্যুরের ড্রেসগুলো রেডি হয়েছে, সেগুলো নিয়ে আসতে বলছে। নিষ্প্রভ জানে অনেক ফান করছে, তাকে রাগিয়ে দিবে। তবুও বউকে নিয়ে এসব শুনতে ভালো লাগছে না তার। নিষ্প্রভ অনিককে বলল, থাক, আসি। অনিক নিষ্প্রভর কাঁধে হাত রেখে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, যাকে নিয়ে বন্ধু ফানি সহ্য করতে পারিস না, তাকে অন্য কারো হাতে তুলে দিবি বা ছেড়ে দিবি কিভাবে? শোন, বিয়েটা যেভাবেই হোক না কেন, তোরকে তুই মনে জায়গা দিতে শুরু করছিস। অনিকের কথা শুনে নিষ্প্রভ গভীর ভাবনায় নিমজ্জিত হয়। অনিক বলে, এত ভাবতে হয় না। বিশ্বাস না হলে তোর বউকে আমার দিয়ে যা, আমি খুশি মনে বলতে চাই। আমার বউ, আমার বউ, বন্ধুর বউ ও আমার বউ। শালা তুই আর ভালো হবি না। চোখ তুলে তোর বিছানার তলায় রেখে আসবো। তখন আমার বউয়ের দিকে নজর কেন? নিজের বউকে দেখতে পাবি না? ফলে নিষ্প্রভ রেগে গজগজ করতে করতে চলে যায়। অনেক অট্টহাসি ফেটে পড়ে আর জোরে জোরে বলে উঠে, বন্ধু তুই ভাঙবা তবু মচকাবা না। রাত 10টা। নিষ্প্রভ শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে রুমে ঢুকে দেখে তুর শুয়ে আছে। নিষ্প্রভ ব্যাগগুলো বেডে এক পাশে রেখে দেয়। তুর নড়েচড়ে উঠে বসে। নিষ্প্রভ কেন জানি তুরকে অস্বাভাবিক লাগছে। নিষ্প্রভ খাকারি দেয় তুরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবুও তুর আগে মতোই লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। নিষ্প্রভ তুরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, তোমার কি বেশি শরীর খারাপ? ব্যথা কি বেশি করছে? চলো, ডাক্তারের কাছে নিয়ে যাব। তুর এবার নিষ্প্রভের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কই না তো, আমি ঠিক আছি, জাস্ট একটু ব্যথা আছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। আমার কেন জানি না মনে হলো তুমি ঠিক নেই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি এইগুলো দেখো সব ঠিকঠাক আছে কিনা। এই রাত্রিতে নিষ্প্রভের ছোট্ট হৃদয়টাতে আঁধার নেমে এসেছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে কি তু চাইছে নিষ্প্রভ তাকে ডিভোর্স দিক? নিষ্প্রভ তুরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে। তুর এবার একটু জোরে হেসে ওঠে। সে হাসিতে কোনো মুগ্ধতা ছিল না, ছিল না একরাশ তাচ্ছিল্য। তুর কণ্ঠস্বর নিচু রেখে বলে, আমার চাওয়া না চাওয়ার দাম আছে কারো কাছে? আমি তো ফেল না, যে যেভাবে খুশি সেভাবেই আমাকে ব্যবহার করছে। মায়ের টাকার প্রয়োজন ছিল, আমাকে ইউজ করছে বান্ধবীর লম্পট ছেলের সাথে বিয়ে দিতে। পিছু পা হয়নি, ভুলক্রমে আপনার সাথে বিয়েটা হয়েছে। আপনার প্রয়োজন পড়লে ডিভোর্স দিবেন, আমার মতামত নেওয়ার কোনো দরকার নেই। আমার জীবন কখনো আমার ইচ্ছে চলে নাই। অন্যের স্বার্থে তাদের ইচ্ছে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। তুরের কথায় নিষ্প্রভ বাকরুদ্ধ হয়ে যায়। সে কিছুটা হলে বুঝতে পারছে তুরের কষ্ট। কারণ মাত্র 4 বছর বয়সী নিষ্প্রভ মা মারা যায়। সেই দিন থেকে সারা জীবনের কষ্টের সূচনা হয়। তার মা মারা যাবার 40 দিন না যেতেই তার বাবা বিয়ে করে আশা বেগমকে নিয়ে আসে। তার বাবার কথা, নিষ্প্রভ জন্ম এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আসল কারণ তো সে জানে, যদিও বুদ্ধি হওয়ার পর সত্য চোখের সামনে এসেছে। যাই হোক, বাবা বিয়ে করে বউ পেয়েছে ঠিকই, কিন্তু সে মা পায়নি। মূল কথা, আশা বেগম তার বাবার বউ, কিন্তু তার মা নয়। তার মতে সৎ মা বাবার বউয়ের অভাব পূরণ করতে পারে, কিন্তু একটা সন্তানের মায়ের অভাব দূর করতে পারে না। এই আশা বেগমের জন্য নিষ্প্রভের ছোটবেলা দুর্বিষহ হয়ে যায়। এই মহিলা এসে তার বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। অতীতের কষ্ট থেকে বেরিয়ে এসে নিষ্প্রভ শান্ত কণ্ঠে তুরকে বলল, দেখো, আমি তোমার দিকটা বুঝতে পারছি। আমি এভাবে কথাটা বলতে চাইনি। আমি জানি বাবা মা না থাকার কষ্ট ঠিক কতখানি, কারণ আমার মা নেই। বাবার কথা আর কি বলি, থাক, বাদ দেই। আমার তোমার মা থেকেও নেই। আমার কথা তোমার খারাপ লাগতে পারে, তবু এসব বলতে বাধ্য হলাম। তুর নিষ্প্রভের দিকে তাকিয়ে বলল,
বাদ দেন এসব। আপনার ডিভোর্স লাগলে আপনি পেপার রেডি করবেন, আমি সিগনেচার করে দিব। আর হ্যাঁ, এসব ঝামেলার জন্য কয়দিন হলো আমার ভার্সিটি যাওয়া হয়নি। অনেক ক্লাস মিস করে গেছি। কাল থেকে ভার্সিটিতে যেতে চাই। ডিভোর্স মানে তো দুজন চিরকালের জন্য আলাদা হয়ে যাওয়া। এ ভেবেই নিষ্প্রভের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। এমন হচ্ছে কেন? সে শুকনো মুখে বলল, আমার আগে তোমার দিকটা ভাবা উচিত ছিল। সরি, সত্যি আমার তোমার লেখাপড়ার দিকটা মনে ছিল না। তুমি কাল থেকে ভার্সিটিতে যাবে, বাকি সব আমি সামলে নিব। তোমার চিন্তা তোমার চিন্তা করতে হবে না। তো দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সব থেকে বড় চিন্তা তো আপনি। সকালে মিষ্টি রোদে গায়ে মাখিয়ে নিষ্প্রভের সাথে ভার্সিটিতে এসে নিষ্প্রভ তুরকে গেটে নামিয়ে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার আগে তুরের থেকে ক্লাস কয়টায় শেষ হবে তা শুনে যায়। যদিও তুর বারবার করে নিষেধ করেছে যেন না আসে। তুরের হাতে বেশ কিছুটা টাকাও গুঁজে দেয়। এতে করে তুর কিছুটা সংকোচ বোধ করলেও না করেনি, কারণ তুরের হাতে এক টাকাও নেই। কলেজের গেট পার হয়ে গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে থাকে তুর। তার কাছে ফোন নেই, যার জন্য আতিয়ার সাথেও কথা হয়নি। তুরকে দাঁড়িয়ে থাকতে দেখে আতিয়া ঝড়ের গতিতে দৌড়ে এসে তুরের পিঠে দুঘা বসিয়ে দেয়। তুর ব্যথা চকিয়ে উঠে, পিঠে হাত দিয়ে বুঝতে বুঝতে ভ্রু কুঁচকে বলে, পাগল হয়েছিস? এভাবে কেউ মারে? আতিয়া মুখ বাঁকিয়ে বলে, তোকে যে এখনো মেরে ফেলিনি, শুক্রিয়া কর। হারামি ছিলি কোথায় এতদিন? কোনো খোঁজ খবর নাই তোর। ফোন না হলেও অন্তত 1000 বার ফোন দিয়েছি, প্রতিবারই অফ দেখায়। কোথায় গেছিলি মরতে? জানিস তোকে ছাড়া এই কয়টা দিন আমার একটুও ভালো লাগেনি। এমনি আমার ক্রাশ ছাড়কেও ভালো লাগেনি এতদিন। আতিয়া এক নাগাড়ে বলা কথা তুর নীরব শ্রোতা হয়ে শুনে। হঠাৎ করে আতিয়াকে চমকে দিয়ে তুর তাকে জড়িয়ে ধরে। আতিয়া তুরের পিঠে হাত রেখে উৎকণ্ঠা নিয়ে বলে, তুর দোস্ত, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? আতিয়ার কাঁধে জামার অংশে পানি আভাস পায়, যা বুঝতে অসুবিধা হয় না। তুর কাঁদছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। তুরকে ধরে একটা খালি বেঞ্চে বসায়। ইতিমধ্যেই তুরের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। আতিয়া তুরের চোখে পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে প্লিজ বল সোনা, আমার খুব টেনশন হচ্ছে। তুরের ঠোঁট দুটো অসম্ভব কাঁপছে, সাথে কান্নার গতিও বৃদ্ধি পাচ্ছে। আতিয়া মুখে একটু কথা শুনে মনে হচ্ছে এই তো তার আপনজন আছে। কেউ তো আছে যে তার জন্য টেনশন করে। নিজের মা খোঁজ খবর অবধি নেয় না। তুর নিজেকে কিছুটা শান্ত করে একে একে আতিয়াকে শুরু থেকে শেষ অবধি বলে দেয়। সব শুনে আতিয়া রেগে বোম হয়ে যায়। তুরের মায়ের ওপর ঘৃণা এসে যায়। ছি, কোনো মা কি এমন হয়? নিজ স্বার্থের জন্য নিজের মেয়েকে এমন একটি চরিত্রহীন ছেলে তুলে দিতেও ভাবে না। সে কেমন মা? আফসানকে আতিয়া সেই দিন পর থেকে চরিত্রহীন লম্পট হিসেবেই চেনে। আতিয়া দ্বিধা নিয়ে প্রশ্ন করে, নিষ্প্রভ ভাইয়া মানুষ হিসাবে কেমন? ভালো। বিয়ে যেহেতু হয়েই গেছে আর ভাইয়া ভালো, তুই তাহলে এই সম্পর্ক নিয়ে কিছু ভেবেছিস? না আমায় ডিভোর্স দিবে। সুরের অমনোযোগী উত্তর। আতিয়া এবার বেশ জোরে চেঁচিয়ে উঠে বলল, মানে? আতিয়ার এমন চিৎকারে আশেপাশে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। সে ওসব পাত্তা না দিয়ে কণ্ঠ ছাদে নামিয়ে বলে, মগের মুল্লুক নাকি? ইচ্ছে হলে বিয়ে করবে, আবার ইচ্ছে হলে ডিভোর্স দিবে, মানেটা কি? এই তোর বরের জিএফ আছে নাকি? এইসব থাকলে একবার শুধু আমায় বল। আই মেয়েকে বুড়িগঙ্গার কালা পানিতে চুবিয়ে এমন মার মারবো আমি যে এই পেতনিকে তোর বর চিনতে অবধি পারবে না। আর না চিনতে এসব প্রেম প্রীতিও হবে না। আমি ওর শেষ দেখে নিব। বলে দিলাম, ফাইজলামি পাইছে তাই না? তোর আম্মনে বলে, ইচ্ছে করে বিয়ে করেনি, ইচ্ছের বিরুদ্ধে করেছে। তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল। মানলাম ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ে করেছে, তাই বলে ডিভোর্স দিবে? কেন রে ভাই?
একবার যখন বিয়ে করেছি সংসারটা তো করা যায়। 2-4 মাস একসাথে থাকলে ভালোবাসাটা আপনা আপনি উৎপন্ন হয়ে। আতিয়া কথা এত কষ্টের মধ্যে তুলে হাসি পায়। এই মেয়েটা পারেও বটে, কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তুর আকাশের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে, আতিয়া আমি চাইলে হয়তো উনি আমায় ডিভোর্স দিবে না, কিন্তু আমি চাই না ইচ্ছার বিরুদ্ধে যে কারো ঘাড়ে চেপে বসতে। এতদিন মায়ের কাছে বোঝা হয়েছিলাম, বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সব হয়, সেই আমি কিনা স্বামীর কাছে তার ইচ্ছের বিরুদ্ধে বোঝা হয়ে থাকবো। আতিয়া কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে নিচে দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে বোম ফাটার মতো একটা শব্দ করে, তোর তো শাড়িতে জুস ফেলা, তোকে আই ঘরে আটকিয়ে রাখা, কারেন্ট যাওয়া, এসব কেউ প্ল্যান করে করে নি তো? তুই ভাব, এত কিছু কাকতালীয় ঘটনা হতে পারে। তুষার ভাইয়া হঠাৎ করে কাউকে না বলে পাহাড়ি এলাকায় একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তুরফার কথায় চোখ কোটরে থেকে বেরিয়ে আসে তুরের। তখন আতিয়া সাথে কথা বলা এক পর্যায়ে তুফা এসেই তুরুকে জড়িয়ে ধরে। দুই বোনের সে কি কান্না! এসবের এক পর্যায়ে তুরফা এমন একটা কথা বলে বসে, তুর অবাক হয়ে গেল। এসব কি বলছো আপু? অসম্ভব। তুষার ভাই নাকি কোনোদিনও বিয়ে করবে না, সারা সারা জীবন দেবদাস হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। সব সম্ভব, এই তার দেবদাস হবার নমুনা। শুনলেই তো। তুর উদ্বিগ্ন হয়ে বলল, বাড়িতে এখন কি অবস্থা? তোর কি মনে হয় না মা মেনে নেওয়ার মতো মানুষ? বাড়িতে সব সময় অশান্তি লেগেই আছে। মায়ের কথা, বিয়ে যখন করবি পাহাড়ি মেয়েকে কেন বিয়ে করলি? বাংলাদেশে আর কোনো মেয়ে ছিল না? আর তুষার ভাইয়ার কথা, ভালো লেগেছে বিয়ে করেছি, মানিয়ে নেওয়ার হলে মানিয়ে নাও, নয়তো বলে দাও বউকে নিয়ে বেরিয়ে যাবো। এসব নিয়ে প্রতিদিন লেগে পড়ছে মা ছেলে। তুর এবার হেসে বলে, সবাই তো আর তুরের মতো নয়, যার যা ইচ্ছে হয় জোর করে চাপিয়ে দিবে। তুষার ভাইয়া ঠিক কাজ করেছে, একই বলে সুযোগের সদ্ব্যবহার। হঠাৎ ঠিক বলছিস, জানিস বাবা এসেছে। তুর মন খারাপ করে বলে, বাবা কি আমার উপর রেগে আছো? তুরফা তুরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথা হাত বুলিয়ে বলে, জানিস বাবা অনেক রেগে গেছে, এমনিতে মায়ের গায়ে হাত অব্দি তুলছে। কি বলো? তুরকে অবাক হয়ে তাকিয়ে থাকে দেখে তুরফা সেই দিন ঘটে যাওয়া সব কিছু বলে দেয়। তার সাথে বলে, বাবা বলেছে তোর আর নিষ্প্রভের ডিভোর্স করিয়ে দিবে, কিন্তু তুষার ভাইয়া এসব ঝামেলায় তিনি একদিকটাও সামলাতে হিমশিম খাচ্ছে। তবুও বাবা কয়েকদিন হলো হঠাৎ হঠাৎ বেরিয়ে যায়, কাউকে না বলে। কোথায় যায় আমার কেন জানি না সন্দেহ লাগে বাবাকে। তুরফার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, সে রেগে যায়। ওই ডিভোর্স নিয়ে সবাই কি শুরু করেছে? সবাই বিয়ে করে দুটো মানুষ সারা জীবন একসাথে থাকার জন্য, আর তার বিয়ের পর থেকে সবাই আলাদা করে ডিভোর্স নিয়ে উঠে পড়ে লেগেছে। কেন রে ভাই? বিয়ে যখন একবার হয়েই গেছে তখন তো কাহিনী নেই। তুরফার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, সবাই ডিভোর্স নিয়ে কি শুরু করেছে? তুরফা অবাক হয়ে বলে, সবাই মানে কে বলেছে? তুর আশা বেগমের কথা বলে দেয়, তার সাথে নিষ্প্রভকে সাথে টাকা স্বর্ণ অফার করার কথাও বলে। সব শুনে তুরফা রেগে যেয়ে বলে, এই মা ও মায়ের বান্ধবী না, এই দুইজনে কিন্তু খুব সাংঘাতিক, এরা নিজের ভালো ছাড়া কিছুই বোঝে না। খবরদার তুই ওদের কথা শুনে নিষ্প্রভকে ছেড়ে দেওয়ার কথা ভুলও চিন্তা করিস না। তুর অসহায় কণ্ঠে বলে, নিষ্প্রভও চায় মানে কি? তুর সব ঘটনা বলে। তুরফা মনোযোগ দিয়ে শুনে কিছু একটা ভেবে বলে, নিষ্প্রভ ভালো ছেলে, আমি ওর খোঁজ নিয়েছি, তার প্রেম ভালোবাসার কোনো রেকর্ড নেই, ছেলে হিসেবে খুব ভালো। তুই ওর মন বোঝার চেষ্টা কর। আমার মনে হয় সে তোকে মন থেকে এসব বলেনি। হতে পারে সে তোকে এই দুই মহিলার থেকে প্রত্যেক করতেই এসব বলছে, কিন্তু সে তো জানে না তার ডিসিশন পুরোপুরি ভুল। তুই ওর কথা না শুনে নিষ্প্রভকে আপন করার চেষ্টা কর, দেখবি অনেক ভালো থাকবি। তুই এত কিছু জানলি কি করে?
তুরফা কোনো উত্তর দিতে পারে না। তুরফা চুপ থাকা দেখে তুর আগ্রহ নিয়ে আবার বলতে শুরু করে। আপু জানিস, আমাদের বিয়ের দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা আতিয়ার সাথে শেয়ার করেছি। আতিয়া বলেছে এ সব কিছু কাকতালীয় না, মা আফসান এবং তার মায়ের প্ল্যান হতে পারে। যদিও এমন কিছু হয় তাহলে আমি আমার মায়ের মুখ কখনোই দেখতে চাই না। এটাও বলেছে নিষ্প্রভ আর আমার বিয়ের পিছনে তৃতীয় কারো হাত আছে। তোর কি মনে হয়? টুরের প্রশ্নের জবাবে তুরফা কিছুক্ষণ আমতা আমতা করে টুরের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা রাখ, এই ব্যাগে তোর ফোন আর কিছু দরকারি জিনিস আছে, কিছু টাকাও দিয়েছি, তোর প্রয়োজন লাগতে পারে। আজ আসি রে, আমার একটুও সময় নেই, টিউশন আছে, দেরি হলে সমস্যা হবে। এমনি এই কয়েকদিন তোর খোঁজ প্রতিদিনই কলেজে এসেছি, কিন্তু তোকে পাইনি। আরে আপু। ট্যুরের পুরো কথা শেষ হবার আগেই তুরফাত হন্তদন্ত হয়ে চলে যায়। ট্যুর বিড়বিড় করে বলে, আবার কি হলো? কলেজের মেন গেটে নিষ্প্রভের জন্য দাঁড়িয়ে আছে ট্যুর। তুরফা আসার পরপরই আতিয়া চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, যার ফলে কারো আজ ক্লাস হয়নি। ট্যুর অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একটা পিচ্চি এসে বলে, আপু। ট্যুর একটু হেসে বলে, জি। পিচ্চিটা কোনো কথা না বলে ট্যুরের হাতে একটা লাল গোলাপ গুজে দিয়ে দৌড়ে দেয়। ট্যুর অবাক হয়ে এবার পিচ্চিটাকে দৌড়ের দিকে দেখে আরো একবার নিজের হাতের মুঠে খুঁজে থাকা ফুলের দিকে তাকায়। ট্যুর চেঁচিয়ে বলে, এই পিচ্চি শোনো, এই ফুল আমাকে দিলে কেন? আপনাকে দিতে বলেছে আপু। কে দিতে বলেছে? পিচ্চিটা দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে বলে, ভাইয়া। বলেই চলে যায়। ট্যুর ফুলের দিকে তাকিয়ে রেগে যায়। এসব কি ছেলেমানুষি! রাগের বশে ফুলটা ছুঁড়ে ফেলে যা গিয়ে পড়ে নিষ্পাপের মুখের ওপর। ট্যুর একটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। মনে মনে বলে, এটা কি হলো? নিষ্পাপ মাত্র এসে বাইকটা ব্রেক করে, সেই মুহূর্তে তার মুখের ওপর ট্যুরের ছুঁড়ে দেওয়া গোলাপ এসে পড়েছে। সে অবাক হয়ে ট্যুরের দিকে তাকায়। ট্যুর মনে মনে ডোব গেলেন। নিষ্পাপ ফুলটা নিয়ে ট্যুরের কাছে যায়, তার দিকে ঝুঁকে ভুঁড়ি কুঁচকে বলে, আজকাল কি ফুল ছুঁড়ে দিয়ে প্রপোজ করা ট্রেন্ডিং চলছে নাকি? ট্যুর আমতা আমতা করে বলে, না আসলে। নিষ্প্রভ হেসে বলে, আসলটা তো শুনতে চাইছি, নকল দিয়ে আমার কাজ নাই। ট্যুর ঢুক গিলে বাচ্চাটার কথা বলে দেয়, তবে কোন ভাইয়া দিতে বলেছে সেটা তো স্কিপ করার কারণ। পরে যদি নিষ্প্রভ তাকে ভুল বুঝে, এমনিতে তাদের সম্পর্ক ঝামেলার কমতি নেই, নতুন করে ঝামেলা সে চায় না। নিষ্প্রভ হেসে ওঠে, হাসতে হাসতে বলে, একটা বাচ্চা ছেলে আমার বউকে ফুল দিয়ে প্রপোজ করে, আর আমি বিয়ে করে এখনো করতে পারলাম না। নিষ্প্রভের মুখের বউ ডাক শুনে ট্যুরের পুরো শরীর শিহরিত হয়। সে লজ্জায় নুয়ে পড়ে। আশা বেগম ট্যুরকে যা মুখে আসে সেটাই বলে গালি দিচ্ছে। পাশে দাঁড়িয়ে সিতারা বেশ মজা করে মনোযোগ দিয়ে শুনছে। গালি শুনতে তার বেশ ভালোই লাগছে, কিন্তু ট্যুরকে দিচ্ছে এটা সে মানতে পারছে না। সেজন্য সে তার আগ্রহ সহিত আশা বেগমকে বলে, আম্মা, আপনার যদি গালি দিতে হয় তাহলে অন্য কারো নাম দেন। এমনিতে আম্মা আপনার গালিগুলা শুনতে আমার ভালোই লাগছে, কিন্তু নতুন ভাবিকে দিয়েন না। নতুন ভাবি কি সুন্দর, আমি তারে অনেক ভালোবাসি, একদম আপনার গালির মতো। সিতারার কথা শুনে আশা বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে। কে রে? কোথায় থেকে এসেছে? গালি শুনতে কারো ভালো লাগে? কেউ কেউকে গালির মতো ভালোবাসতে পারে? কি বলছে এই মেয়ে, পাগল নাকি? আশা বেগম রুদ্র কণ্ঠে বলে, আমি কাকে গালি দিব না দিব তোর থেকে শুনতে হবে? আর তুই কি জেনে বলবি তুই তোরকে আমার গালির মতো ভালোবাসবি? এই গালির মতো কাউকে ভালোবাসা যায়? মশকরা করিস আমার সাথে? সিতারা এবার প্রফুল্ল সহকারে বলে, যাই তো আম্মা, শুধু নতুন ভাবিকে না, এমনি আমাকে দিয়ে দেন, আমি আমার জামাইকে গালির মতো ভালোবাসবো। আশা বেগম এবার রেগে সিতারার দিকে তেড়ে যেয়ে বলে, ফকিন্নির বাচ্চা, যা আমার চোখের সামনে থেকে, পাগল কোথাকার! সে বিয়ে করবে, তোর এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তখন রাস্তায় বসে থেকে মানুষদের গালির মতো ভালোবাসা শিখায়। সিতারা কিছুটা ঘাবড়ে যায়। মনে মনে ভাবে, সে খারাপ কি বলছে? সে তো মিনমিন করে বলে, আমি ফহিনী হলে আপনার ভালোবাসা খাঁটি
এইটা তার প্রমাণ। আপনার বড়লোক মানুষ, তয় আপনাদের ভালোবাসায় ভেজাল আছে। আশা বেগম ঝাড়ুর খোঁজে হাতের কাছে পেয়ে সিতারার গায়ে দুই তিনটা মার দিয়ে রেগে গজগজ করতে করতে বলে, ছোট লোকের বাচ্চা, আজকে তোকে বাড়ি থেকে বের করে দিব। সিতারা ভয়ে দৌড় দেয়। আশা বেগম ঝাড়ু ফেলে দিয়ে বলে, এই বুড়ো আমাকে কখনোই শান্তি দিবে না। এইটাকে যে কোন জঙ্গল থেকে তুলে এনেছি এখানে এসে ছেড়ে দিয়েছে, আমি তো আছি গাধা পিটিয়ে মানুষ করে। এসব মাঝে সদর দরজার দিকে তুর ভিতরে প্রবেশ করে। তুরকে দেখে আশা বেগম জ্বলে উঠে, রাগ দ্বিগুণ হয়ে তুর উপরে উঠতে নিলে আশা বেগম গজরাতে গজরাতে বলে, সারাদিন বাহিরে থাকলে হবে? তোমার কি কোনো কাজ কাম নাই? তোমার তো লজ্জা নেই তা জানি, কিন্তু নিষ্পাপ তোমাকে বিয়ে করে সে কি তোমার মতো হলো? সারাদিন বউকে নিয়ে চিপায় চাপায় থাকতে লজ্জা করে না? নিজের বউয়ের সাথে চিপকে থাকলে লজ্জা করতে হয়, পাশের বাড়ি করিমের বউয়ের সাথে চিপকে থাকলে বুঝি লজ্জা করতে হয় না?